অবশেষে তোমাদের জন্য নিয়ে এলাম বহুল প্রতীক্ষিত মুভি পুষ্পা 2 বা পুষ্পা দ্য রুলের এক্সপ্লেনেশন। কি আর বলবো এই সিনেমা নিয়ে, ইতিমধ্যে এটা যে কোন লেভেলে চলে গেছে তা তো তোমরা দেখতেই পেয়েছো। এক সাধারণ মজদুর থেকে ন্যাশনাল মাফিয়া, তবে এই পার্টে পুষ্পা হয়ে ওঠে ন্যাশনাল থেকে ইন্টারন্যাশনাল মাফিয়াতে। তো পুরো কাহিনী যারা দেখতে চাও তারা প্রথম পার্ট দেখে নাও আমার পিন কমেন্ট থেকে ভালো করে বোঝার জন্য। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করি আজকের ধুন্ধুমার মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরু হয় জাপানের একটা পোর্টে। ইন্ডিয়া থেকে আসা লাল চন্দনের বিশাল কন্টেনার যখন ওয়ার্কাররা তুলছিল তখন ব্যালেন্স হারিয়ে একটি কন্টেনার খুলে পড়ে যায়। এরপর সেগুলো থেকে বেরিয়ে আসে সেই মহামূল্যবান বস্তু লাল চন্দন। তবে এই চন্দনের পাশাপাশি কন্টেনারের ভিতর থেকে একজন লোককে দেখে জাপানিরা বেশ অবাক হয়ে যায়। তারা তখন ডিলারকে ডেকে আনলে তার লোকেরা ওই বডিটাকে বেঁধে ক্রেন থেকে উল্টো করে ঝুলিয়ে রাখে। তারা বারবার জিজ্ঞেস করার পরেও লোকটা তার মুখ দিয়ে কোনো শব্দই বের করে না। কিন্তু একটু পরে তার হাত থেকে একটা ছেঁড়া নোট নিচে পড়ে গেলে ওয়ার্কাররা জানতে পারে যে যাকে তারা এভাবে উল্টো করে রেখেছে সে আর কেউই নয় বরং লাল চন্দনের সিন্ডিকেটের রাজা পুষ্পা। তার পরিচয় পাওয়া মাত্রই লোকগুলো অস্ত্রশস্ত্র নিয়ে একেবারে রেডি হয়ে যায়, কারণ পুষ্পা যেখানে এই স্টাইলে এন্ট্রি নেয় সেখানে যে ধুন্ধুমার একটা ফাইট হতে চলেছে তা তো তোমরা বুঝতেই পারছো। পুষ্পা তার শরীর থেকে ছোট্ট একটা কুড়াল বের করে নিয়ে মারাত্মক স্টাইলে রশি কেটে নিচে নেমে পড়ে। এরপরে শুরু হয়ে যায় মারাত্মক এক ফাইট, যেখানে এতগুলো লোক মিলেও তার কিছুই করতে পারে না। তবে এখানে ফাইট করতে করতে পুষ্পা তার মুখ দিয়ে শুরু করে জাপানি ভাষা। এখন এই জাপানি ভাষা শুনে লোকগুলোর তো প্রায় হুশই উড়ে যায়। কিন্তু পুষ্পার এভাবে হুট করে জাপানে আগমনের আসল কাহিনীটা কি? তার মুখ থেকে রিভিল হয় যে সিন্ডিকেট থেকে জাপানিদের কাছে চন্দন কাঠ এলেও তারা সেগুলোর পাওনা ঠিকমতো দিচ্ছে না, তাই পুষ্পা নিজেই তাদেরকে একটা চরম শিক্ষা দিতে এখানে চলে এসেছে। যাই হোক, সব সাঙ্গপাঙ্গদের ধোলাই করার পর পুষ্পা অবশেষে তার বসকেও পাকড়াও করে শিক্ষা দিতে চায়। কিন্তু সেই মুহূর্তে আরো কিছু লোক এসে গুলি করতে থাকলে পুষ্পা দৌড় দিয়ে বুলেটকে ডজ দিতে থাকে। কিন্তু শেষ পর্যন্ত একটা বুলেট তার গায়ে লেগেই যায়। গুলি খেয়ে সে সমুদ্রের নিচে ডুবতে শুরু করে। ঠিক তখনই পুষ্পাকে বিছানা থেকে লাফিয়ে উঠলে আমরা বুঝতে পারি যে সে হয়তো এতক্ষণ ধরে অতীতের কোনো কাহিনী দেখছিল। তবে অতীত যাই হোক না কেন, সিন্ডিকেটের বস হওয়ার পর পুরো প্রদেশ জুড়ে এখন চলছে তার রুল। সবার মুখে শুধু একটাই নাম, পুষ্পা ভাও। সাফল্যের চূড়ায় ওঠার পাশাপাশি পুষ্পার জীবনে আছে তার একমাত্র ভালোবাসা শ্রীভাল্লি, যে কিনা এখন তার স্ত্রী। কিন্তু এই রাজত্ব কায়েম করার পথে সে যে সমস্ত কাঁটাগুলোকে উপড়ে এসেছে সেগুলো কি তাকে বেশি দিন সুখের সাগরে ভাসতে দেবে? এখন এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমরা ধীরে ধীরে পরের সিনে পেয়ে যাব। সিন্ডিকেটের বস হওয়ার পর পুষ্পা তার কারিশমা দিয়ে সব শ্রমিকের মন জয় করে নেয়। যে কোনো সময়ে তারা পুষ্পার ডাকে জীবন বাজি রেখে গহীন জঙ্গলে কাজ করতে চলে যেত। ঠিক এমনই একদিনে শ্রীনিবাস নামের এক শ্রমিক নিজের বিয়ের দিনে পর্যন্ত কাঠ কাটতে চলে যায়। ওই দিন তাদের সবার সাথে একজন নতুন শ্রমিক এসেছিল, যার হাবভাব দেখে তাকে খুব সাধারণ একজন মজদুর মনে হয়। এছাড়াও তাকে কেউ আগে এই তল্লাটে কখনোই দেখেনি। তো জঙ্গলে গিয়ে পূজা পাঠ করার পর সব শ্রমিকদের সাথে ওই লোকটাও কাঠ কাটতে শুরু করে। সবার কাটা কাঠগুলোকে ওজন করার সময় লোকটা প্রথমবারের মতন সবাইকে নিজের নাম বলে। আর এই নামটা শোনা মাত্রই মুহূর্তের মধ্যেই সবার গায়ের পশম একদম খাড়া হয়ে যায়। সাধারণ শ্রমিকের বেশে সবার সাথে কাঠ কাটতে আসা লোকটি হলো ইন্সপেক্টর ভবর সিং শেখাওয়াত। এই শেখাওয়াতকেই আগের পার্টে পুষ্পা একবারে নাঙ্গা করে ছেড়ে দিয়েছিল। এখন এখানে যে সে পুষ্পার উপরে হাড়ে হাড়ে শোধ তুলতে এসেছে তা তো তোমরা বুঝতেই পারছো। এভাবে শ্রমিকদের সাথে মিশে যাওয়ার পর শেখাওয়াত সবাইকে লাল চন্দন সহ হাতে নাতে পাকড়াও করে ফেলে। এই প্রথমবার কেউ সমস্ত প্রমাণ সহ পুষ্পার লোকদের এভাবে হাতে নাতে গ্রেফতার করতে পেরেছে। এখান থেকে প্রমাণ হয় যে শেখাওয়াত কোনো মামুলি বান্দা নয়, বরং সে হতে যাচ্ছে পুষ্পার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওদিকে পুষ্পার কাছে এই খবর যেতে বেশি দেরি হয় না। খবর পাওয়া মাত্রই পুষ্পা নিজেই সরাসরি পুলিশ স্টেশনে চলে আসে। শেখাওয়াত কিন্তু তখন স্টেশনে ছিল না, তাই পুলিশ অফিসাররা পুষ্পাকে জানায় যে এই ব্যাপারে তাদের বিশেষ কিছু করার নেই, কেননা শেখাওয়াত এতদিনে এই অঞ্চলের সমস্ত রীতিনীতি চেঞ্জ করে ফেলেছে। ফলে পুষ্পা চাইলেও তার শ্রমিকদেরকে সে সহজে ছাড়িয়ে নিতে পারবে না, কারণ ইতিমধ্যেই সবার নামে এফআইআর লেখা হয়ে গেছে। তখন পুষ্পা সবাইকে মনে করিয়ে দেয় যে কিভাবে তার টাকায় এই স্টেশনের সব পুলিশরা বিন্দাস টাইম কাটিয়েছিল। তো প্রশ্ন হচ্ছে, এত সব নিয়ম কারণ তখন কোথায় ছিল? পুষ্পা এখানে কিন্তু কেবল শ্রীনিবাস নামে সেই ছেলেটাকে ছাড়িয়ে নিয়ে আসতে চেয়েছিল, কেননা আজ তার বিয়ে হওয়ার কথা। কিন্তু তাকে ছাড়ানোর পরেই হঠাৎ করে সে তার গায়ে একটা ক্ষত দেখতে পায়। এই ক্ষত দেখে পুষ্পার মাথা তো পুরোই হট হয়ে যায়। সাথে সাথে লকআপের ভিতরে গিয়ে সে সমস্ত শ্রমিকের শরীরেই একই রকম মারের চিহ্ন দেখতে পায়।
আসলে স্টেশনে আসার আগেই শেখাওয়াত পুষ্পার লোকদেরকে আচ্ছা করে ধোলাই দিয়েছিল, মানে তার উপরে পুষে রাখার একটা শেখাওয়াত শ্রমিকদের উপরেই মিটিয়েছে। এখন পুষ্পার লোকদের এভাবে মারধর করা মানে তাকে সরাসরি আঘাত দেওয়া, তাই এই চিহ্নগুলো দেখে তার মাথায় যেন আগুন জ্বলতে থাকে। এভাবে আগুন ধরিয়ে দেওয়ার পরিণামটা যে কেমন হতে পারে সেটা শেখাওয়াত কিছুক্ষণ পর এসেই টের পায়। সে এসে দেখতে পায় যে সব শ্রমিকরা সহ সমস্ত পুলিশ অফিসার একেবারে গায়েব হয়ে গেছে, মানে পুষ্পা আসার পর মাঠ পুরোই ফাঁকা। সেই সময় পুলিশ স্টেশনে কেবল একজন কনস্টেবল ছিল, কিন্তু সে কেবলমাত্র ছিল শেখাওয়াতকে এই স্টেশনের চাবি দেওয়ার জন্য। তার কাছ থেকে শেখাওয়াত এবং ইন্সপেক্টর নাথুলাল পুরো ব্যাপারটা জানতে পারে। আসলে শ্রমিকদের গায়ের আঘাতের চিহ্নগুলো দেখে পুষ্পা শ্রীনিবাস তো বটেই সমস্ত শ্রমিককে তৎক্ষণাৎ স্টেশন থেকে নিয়ে যেতে চায়, কিন্তু সেখানকার সাব ইন্সপেক্টর তাকে বলে দেয় যে পুষ্পা, এদেরকে এভাবে ছেড়ে দিলে তাদের সবার চাকরি চলে যাবে। এই কথা শোনার পর পুষ্পা যেই কাজটা করে সেটার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। পুষ্পা সব পুলিশ অফিসারদের স্যালারি হিসাব করে পুলিশের চাকরিতে রিটায়ারমেন্ট পর্যন্ত তারা যত টাকা পেত তার সমস্ত টাকায় পুষ্পা নিজের পকেট থেকে মিটিয়ে দিতে থাকে। এমনকি রিটায়ারমেন্টের পরেও কত টাকা পেনশন পাবে সেটা পর্যন্ত হিসেব করে সে সবাইকে মিটিয়ে দেয়। ভাই রে ভাই, এই পুষ্পা যে কতটুকু এক্সট্রিম লেভেলের যেতে পারে তার আসলে কোনো লিমিটই নেই। এখন পুষ্পার হাতে এইভাবে কড়া লেভেলের মারা খাওয়ার পর শেখাওয়াত পুরোই স্পিচলেস হয়ে যায়। ওদিকে শ্রীনিবাসকে ছাড়িয়ে নিয়ে যাওয়ার পর পুষ্পাও পুরোই স্যাভেজ স্টাইলে তাকে বিয়ের আসরে দিয়ে আসে। শেখাওয়াত তো এবার তার সাথে এইভাবে পাঙ্গা নেওয়ার পর কড়া লেভেলের একটা বাস খায়। তবে পরের সিনে তোমরা পুষ্পাকে এর চাইতেও বড় রাঘব বোয়ালের মুখোমুখি হতে দেখবে। চন্দন সিন্ডিকেটের বস হওয়ার পর লোকাল এমএলএ থেকে স্টেট মিনিস্ট্রি হওয়া সীতাপ্পার সাথে পুষ্পার বেশ ভালোই উঠা বসা ছিল। এর মাঝে একদিন তারা দুজনে রাজ্যের সিএম এর সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান সেট করে। সেদিন দেখা করতে যাওয়ার আগে শ্রীভাল্লি পুষ্পাকে সিএম এর সাথে একটা ছবি তুলে নিয়ে আসতে বলে। এখন প্রিয় বইয়ের এই ছোট্ট আবদারটা পুষ্পা সহজেই আনতে পারবে বিদায় সে শ্রীভাল্লিকে কথা দেয়, কিন্তু তারা কেউই জানতো না যে এই একটা ছবি পরবর্তীকালে পুরো অন্ধ্রপ্রদেশের পলিটিক্স একদম ওলট পালট করে দিতে চলেছে। সিএম নরসিংহের বাড়িতে যাওয়ার পর সিদাপ্পা পুষ্পাকে তার সাথে পরিচয় করিয়ে দেয়। লোকটা তার সাথে পরিচিত হয় ঠিকই, কিন্তু পুষ্পা শ্রীভাল্লির কথা মতো ছবি তুলতে গেলে সে তার সাথে স্মরণকালে সবচেয়ে বড় পাঙ্গাটি নিয়ে নেয়। পুষ্পাকে স্রেফ একজন স্মাগলার আখ্যা দিয়ে সে তার সাথে ছবি তুলতে অস্বীকৃতি জানায়, কেননা এই ছবি যদি নিউজ পেপারে ছড়িয়ে যায় তাহলে তার নাকি পুরো প্রেস্টিজ পাংচার হয়ে যাবে। এমনকি সে ফটোগ্রাফারের ক্যামেরার ফিল্মটাকেও সবার সামনে ছিঁড়ে ফেলে। এর উপর সে পুষ্পাকে বউয়ের কথায় নাচতেও নিষেধ করে দেয়। এই সব কথা শুনে তোমাদের মনে হতে পারে যে পুষ্পা হয়তো এখনই সিএম কেও খেয়ে দেবে। পুষ্পা সবার সামনে নিজের অপমানটাকে বেশ ঠান্ডা মাথাতেই হজম করে নেয়, কিন্তু তার ভিতরে যে কি লেভেলের আগুন জ্বলছিল তা কেউ বুঝতেই পারেনি। ওদিকে নরসিংহের আড্ডা থেকে বেরিয়ে পুষ্পা সিদাপ্পাকে বলে, সবই ঠিক ছিল, আসলে আমি ছবি তোলা নিয়ে কোনো মাথা ব্যথায় নেই। কিন্তু নরসিংহ তার কথার মাঝখানে শ্রীভাল্লিকে টেনে এনে পুষ্পার ভিতরের আগুনে ঘি ঢেলে দিয়েছে। নিজের ভালোবাসার উপরে একটা ফুলের চোকা পড়লেও সে যে কি লেভেলের হিংস্র হয়ে যায় তা তো তোমরা প্রথম পার্টেই দেখেছো। সিদাপ্পা কিন্তু সিএম এর কাছ থেকে নিজের মন্ত্রণালয় বদল করার পারমিশন চাইতে এসেছিল, তবে পুষ্পা এবার তাকে যে অফার দেয় তাতে তার মাথা সহ সবার মাথা পুরো উল্টে যায়। এখানে সিদাপ্পা বলেছিল, যদি আমি সিএম হতাম আমি তো তোর সাথে কতই ছবি তুলতাম। এই কথা শোনার পর পুষ্পা বলে ওঠে, তাহলে যাও, আগামীতে তুমিই হচ্ছ এই স্টেটের সিএম। এই কথা শুনে সিদাপ্পার মাথা তো পুরোই ঘুরে যায়। সে বলে যে আরে পাগল নাকি, সিএম হওয়াকে চারটাখানি কথা, এর জন্য শত শত কোটি টাকার প্রয়োজন। তখন পুষ্পা বলে ওঠে, আমি তোমাকে 500 কোটি টাকা দেব, আর সিএম হওয়ার পর আমাকে কথা দিতে হবে যে তোমার সাথে আমার একটা ছবি তুলে দেওয়ার। এই কথা বলার পর সে সিদাপ্পার সাথে একটা ছবি তোলে এবং সেই ছবিটা সে রেখে দেয়, কারণ শ্রীভাল্লিকে সে বলতে পারবে যে হয়তো এই সিএম এর সাথে সে ছবি তোলেনি, কিন্তু ইতিমধ্যে সে নেক্সট সিএম এর সাথে ছবি তুলে এসেছে। বুঝতেই পারছো খেলা কিন্তু কেবল শুরু, আর সামনে যে কত বিরাট ধামাকা অপেক্ষা করছে তা তোমাদের কল্পনার বাহিরে। যাই হোক, সিদাপ্পাকে সিএম বানানোর ফয়সালা করার পরে পুষ্পার কথা মতন সে দিল্লির কেন্দ্রীয় মন্ত্রী প্রতাপ রেড্ডির সাথে দেখা করতে যায়। প্রতাপ রেড্ডি সিদাপ্পার মুখে সিএম এর নমিনেশনের কথা শুনে পুরো আকাশ থেকে পড়ে, কারণ সিদাপ্পার এতটা সাহস নিশ্চয়ই কারো সাপোর্ট ছাড়া আসবে না। এর মানে তার কাঁধে নিশ্চয়ই বিরাট বড় কোনো খিলাড়ির হাত আছে। সেই খিলাড়ি অর্থাৎ পুষ্পা কিন্তু নিজের পরিচয় দিতেও 1 মিনিটও দেরি করেনি। প্রতাপ রেড্ডির ভাই সুব্বা রেড্ডিকে শুধুমাত্র তার কাছে ফোন করার জন্য সে 5 কোটি টাকা উপহার দেয়।
এছাড়াও 25 কোটি টাকা ভর্তি আস্ত একটা সোফাও সে উপহার হিসেবে পাঠায় প্রতাপ রেড্ডির বাড়িতে। এই সব দেখে প্রতাপ রেড্ডি তখন বুঝতে পারে যে না, যে লোকের কাছে এমন টাকার খনি রয়েছে তার সাপোর্ট পেলে সিদাপ্পা তো দূর, সামান্য একজন পাতি নেতাও সিএম হতে বেশি সময় লাগবে না। সেটা বুঝে যাওয়ার সাথে সাথেই সে সিএম এর পদের জন্য নমিনেশন অ্যাপ্রুভ করে দেয়। এদিকে মিটিং শেষ করে সিদাপ্পা পুষ্পাকে ফোন দিয়ে বলে এভাবে টাকা ছড়ালে তো দুদিনের মধ্যে সিন্ডিকেট পথে বসে যাবে, তাই ইলেকশনের জন্য বাকি টাকাটা তাহলে কোথা থেকে আসবে। তখন পুষ্পা বলে তার কাছে যদি মুরুগানের মতন বড় খেলাড়ি থাকে তাহলে এর চেয়েও বড় খেলাড়ি নিশ্চয়ই কেউ আছে। তার নজর এখন দেশের গন্ডি ছেড়ে সোজা ইন্টারন্যাশনাল বায়ারের দিকে, কারণ লেভেল বুঝতে হবে বস। পুষ্পা এখন ন্যাশনাল না, সে এখন পুরোই ইন্টারন্যাশনাল খেলোয়াড়। যাই হোক, সিদাপ্পার সাথে কথা শেষ করে পুষ্পা তার ইন্টারন্যাশনাল বায়ারের সাথে দেখা করতে সোজা মালদ্বীপে চলে যায়। হামিদ নামের ওই বায়ার কিন্তু প্রচুর ভাব নিয়ে তার কাছে এসেছিল, কারণ ইন্টারন্যাশনাল লেভেলের ডিলগুলো বিরাট অঙ্কের হওয়ায় বায়ারদের গায়েও প্রচুর ফ্লেক্স থাকাটাই আসলে স্বাভাবিক। এছাড়াও পুষ্পার চেহারা সুরত দেখে সে ভেবে নেয় যে এই লোক হয়তো ছোটখাটো কোনো ডিল করার জন্য এসেছে, তাই পরিচিত হওয়ার আগেই সে জানিয়ে দেয় যে 1000 টনের উপরে সে কোনো ডিলই করে না, আর 100-200 টন তো তার হাতের ইশারাতেই ইন্ডিয়া থেকে যে কোনো মুহূর্তে চলে আসতে পারে। এই সব শুনে পুষ্পাও তখন বলে যে ঠিক আছে, 100 টন তো দূরের কথা, কেবল 10 টন মাল আমার সামনে তুমি নিয়ে এসে দেখাও। এই কথায় মেজাজ খারাপ হয়ে হামিদ তখন প্রথমে মুরগানকে 10 টনের জন্য ফোন লাগায়, কিন্তু সে তো আর জানে না যে তার সামনে যে বসে আছে সে হলো মুরগানের বস। মুরগান তাকে কথা দেয় যে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি, আর এই কথা বলে সে পুষ্পার ফোনে ফোন দিয়ে পুষ্পার কাছেই 10 টন মাল চাওয়ার অনুমতি চায়। শুধুমাত্র মুরগান নয়, আরো বেশ কয়েকটা স্টেটে ফোন দিলেও সবাই হামিদকে পুষ্পার নাম্বারটাই দেয়। এই সব কিছু দেখে হামিদ তখন খুব ভালো করে বুঝে যায় যে পুষ্পার ইশারা ছাড়া ইন্ডিয়া থেকে কেউ তাকে এক টুকরো কাট দিতে পারবে না। ফলে নিজের অকাত বুঝে যাওয়ার পর সে পুষ্পার প্রস্তাবে সুসুর করে রাজি হয়ে যায়। এবারের ডিলটা ছিল পুষ্পার জীবনে সবচেয়ে বড় ডিল, যেখানে 2000 টন কাঠ 5000 কোটি টাকার বিনিময়ে সে হামিদকে বিক্রি করবে। আর এত বড় একটা ডিলের স্রেফ একটাই উদ্দেশ্য, সিদাপ্পাকে সিএম বানানো। এছাড়াও মুরগানকে যেখানে কাঠ বিক্রি করে টন প্রতি 1.5 কোটি টাকা পাওয়া যেত, সেখানে হামিদের কাছ থেকে পাওয়া যাবে টন প্রতি 2.5 কোটি টাকা। তার মানে মাত্র লাভের অংশটুকু দিয়ে ইলেকশনের ক্যাম্পেইনটা অনায়াসেই করা যাবে। ভাইরে ভাই, সিন্ডিকেটের বস হওয়ার সাথে সাথে পুষ্পা যেন এক মাস্টারমাইন্ড খেলোয়াড়ে পরিণত হয়েছে। যাই হোক, হামিদের সাথে 5000 কোটি টাকার ডিল ফাইনাল করলেও সে বলে যে আমাকে তুমি 4900 কোটি টাকার ডিল ফাইনাল করো। তখন হামিদ জানায় তাহলে 100 কোটি টাকার কি হবে? তখন পুষ্পা বলে আমি এখানে এসেছিলাম একটা ট্রাক নিয়ে, কিন্তু এখন আমার এই জিনিসটা লাগবে। এই কথা বলে সে 100 কোটি টাকা নিয়ে সোজা তার হেলিকপ্টার কিনে সেখান থেকে হাওয়া হয়ে যায়। মানে বুঝতেই পারছো পুষ্পার যে কি লেভেলের সোয়াগ তা কল্পনার বাইরে। এবার দেশে ফেরার পর পুষ্পা যখন সব ডিলারের সাথে যোগাযোগ করে তখন সবাই প্রথমে 2000 টনের কথা শুনে পুরোই চমকে ওঠে। এত বড় চালান রেডি করার জন্য প্রচুর শ্রমিক এবং ট্রাক দরকার ছিল। পুষ্পা তাদের শ্রমিকের বেতন 2000 থেকে বাড়িয়ে 10,000 টাকা করে দেয়, আর যার ফলে শ্রমিকের কোনো অভাবই হয় না। এত শ্রমিক পাওয়ার পর সমস্ত ডিলাররা তাদের সামর্থ্য অনুযায়ী চালান সাপ্লাই দিতে রাজি হয়ে যায়। তবে পুষ্পা কিন্তু সবার কাছ থেকে কম বেশি অ্যামাউন্টে চালান চেয়েছিল। তবে বিচ্চা রেড্ডি নামের এক লোক ছিল যার কাছে সে কেবল 50 টন নেওয়ারই কথা ছিল, কারণ বিচ্চা রেড্ডির এলাকায় রাজত্ব করত মঙ্গল সিনু। হ্যাঁ, তোমরা হয়তো এতক্ষণে ভেবেছিলে যে ওই মঙ্গল সিনু কেন এই কাহিনীতে এন্ট্রি নিচ্ছে না। চিন্তা করো না, বড় বড় খেলোয়াড়দের এন্ট্রিগুলো একদম ঠিকঠাক সময়ে হয়। মুভির প্রথম পার্টে এই মঙ্গল সিনুই যে পুষ্পাকে কি লেভেলের আঘাত দিয়েছিল তা তো তোমরা খুব ভালো করেই জানো। এখন তার এলাকা থেকে 50 টনের বেশি কাঠ নিয়ে আসাটা নিশ্চিত এতটা সহজ হবে না। তার উপরে ওই এলাকায় পুলিশের চেকপোস্টেরও কোনো অভাব নেই। কিন্তু বিচ্চা রেড্ডি যখন বলে যে এত চ্যালেঞ্জ মোকাবেলা করেও সে 100 টন চালান নিয়ে আসতে পারবে, তখন পুষ্পা তাকে পারমিশন দেয়। এর মানে আসল ফাইটের জন্য আমাদের অপেক্ষার পালাটা হয়তো খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে। ঠিক তারপরের সিনে আমরা সেটার আভাস পেয়ে যাই। মঙ্গল সিনু বিরাট বড় গ্যাংস্টার হলেও তার চাইতেও বড় দাজ্জাল ছিল তার বউ দাক্ষা। পুষ্পার হাতে নিজের ভাইয়ের মৃত্যুর পর থেকে প্রতিশোধ নেওয়া ছিল যেন তার মেন উদ্দেশ্য। এমনকি প্রথম পার্টে তো সে নিজের স্বামীকে পর্যন্ত ছুরি মেরে দিয়েছিল, যদিও সিনু পরবর্তীতে রিকভার করে নেয়।
এখন এই দজ্জাল দক্ষা এবার চলে যায় সোজা শেখাওয়াতের ডেরায়। পুষ্পার কাছ থেকে বড় লেভেলের মারা খেয়ে শেখাওয়াত এমনিতেই ভিতরে ভিতরে জ্বলছিল, তার উপরে দক্ষা তাকে পুরুষত্ব নিয়ে প্রশ্ন করলে সে আরো তেলে বেগুনে জ্বলে ওঠে। পুষ্পা যে হুট করে চারিদিক থেকে প্রচুর পরিমাণে চন্দন কাঠের চালান জোগাড় করছে তা কিন্তু সিনু গ্যাংয়ের নজর এড়ায়নি। তারা সবাই ভেবেছিল যে হয়তো বড় কোনো প্ল্যান রয়েছে। দক্ষা শেখাওয়াতকে বলে যে পুষ্পার উপরে আঘাত হানার এখন সময় এসে গেছে, যার ফলে শেখাওয়াতও দক্ষার কথায় চেকপোস্ট বসিয়ে বিচ্চা রেড্ডির চন্দনের চালাও পাকড়াও করে ফেলে। তারপর সে প্রায় 20 কোটি টাকার এই চালানে আগুন লাগিয়ে দিতে চায়। তখন বিচ্চা এসে তাকে থামাতে চাইলে একের পর এক গুলি করে সে সবগুলো ট্রাককেই আগুন ধরিয়ে দেয়। এরপর সে বিচ্চাকে ভয় দেখানোর নাম করে ব্রিজ থেকে নিচে ফেলে দিলে লোকটা সেখানে পটল তোলে। বুঝতেই পারছো এই শেখাওয়াত তো কম লেভেলের দাজ্জাল না। যাই হোক, এখন বিচ্চা মারা যাওয়ার পর আবার দক্ষা এসে শিখাওয়াতকে বলে যে লোকটাকে মেরে ফেলা তোমার উচিত হয়নি, কারণ সে কোনো না কোনো সময় মঙ্গল সিনুর কাজে আসতে পারত। কিন্তু শিখাওয়াত বলে যে একটা লোককে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না, তাই পুরো সিন্ডিকেটকে কাঁপিয়ে দেওয়ার জন্য এই লোকটাকে উপরে পাঠানো জরুরি ছিল। যদিও সে সবাইকে বলবে যে গুলি খাওয়ায় লোকটা ভয়ে নিচে লাফ দিয়ে উপরে পৌঁছে গেছে। অতঃপর বিচ্চা রেড্ডি মারা যাওয়ার পর গ্রামে নিয়ে তাকে সৎকার করা হয়। সেখানে সিদাপ্পা উপস্থিত হলে সিনু গ্যাংয়ের লোকেরা তার সামনে বিচ্চা রেড্ডির মৃত্যুর জন্য পুষ্পাকে দোষ দিতে থাকে। তাদের কথা হলো যে পুষ্পার বেপরোয়া ভাবের জন্যই সিন্ডিকেটে একের পর এক মৃত্যু আসতে চলেছে। এদিকে সিন্ডিকেটের সবাইও ধীরে ধীরে মঙ্গল সিনুর দলকে সাপোর্ট করা শুরু করে, কেননা এভাবে পুষ্পা এবং শেখাওয়াতের গন্ডগোল চলতে থাকলে পুরো সিন্ডিকেটই লাচে উঠবে। আর কোনো উপায় না দেখে সিদাপ্পা এবার শেখাওয়াতের সাথে দেখা করতে চায়। সে তাকে 10 কোটি টাকা কমিশন দেওয়ার বদলে পুষ্পার করা অপমানের বদলা ভুলে যাওয়ার অফার দেয়। কিন্তু তাকে দেওয়া আঘাতটা টাকা পয়সারও অনেক ঊর্ধ্বে ছিল। তাই সে সিদাপ্পাকে ব্যাপারটা বোঝানোর জন্য শেখাওয়াত তাকে কাপড় চোপড় খুলে ফেলতে বলে, যেমনটা পুষ্পা তার সাথে করেছিল। তখন সিদাপ্পা বুঝতে পারে যে এই অপমানটাকে কোনোভাবেই টাকা দিয়ে ধামাচাপা দেওয়া যাবে না। তখন সে হঠাৎ শিখাওয়াতকে অবাক করে দিয়ে নিজেই সব কাপড় চোপড় খুলে ফেলে। এরপর সে বলে পুষ্পাকে সে সিন্ডিকেটের প্রেসিডেন্ট বানিয়েছে, আর এই সিন্ডিকেটকে টিকিয়ে রাখার জন্য সে যে কোনো কিছুই করতে পারে। বুঝতেই পারছো রাজনীতিবিদরাও যে কোন লেভেলে যেতে পারে সেটা সিদাপ্পা যেন এক বড় উদাহরণ। নিজের এই অর্ধ উলঙ্গ অবস্থাতে সে শিখাওয়াতকে কথা দেয় যে পুষ্পাকে দিয়ে সে সরি বলাবে। এবার এই সরির কথাটা শোনা মাত্রই শেখাওয়াতের চোখ যেন চকচক করে ওঠে, কারণ পুষ্পাকে এভাবে ঝুঁকতে দেখাটাই হবে তার সবচেয়ে বড় জয়। তবে সে এই সরিটা কেবল দুজনের মধ্যেই শুনবে না, সে শুনতে চায় সবার সামনে। এর জন্য সিদাপ্পাকে সে একটা বড় পার্টির আয়োজন করতে বলে, যেখানে পুষ্পা এসে সবার সামনে তাকে সরি বলবে। সেই মোতাবেক পার্টির দিনে শিখাওয়াত তার দলবল নিয়ে হাজির হলেও পুষ্পা কিন্তু তার ঘরে বসে প্রচুর ড্রিঙ্কস করছিল, কেননা জীবনে এই প্রথমবার তাকে কারোর সামনে ঝুঁকতে হবে। কিন্তু তার ডিকশনারিতে তো ঝোঁকার কথা লেখা নেই। তাও সিন্ডিকেটের জন্য জাগ্গা রেড্ডির কথায় অবশেষে সে পার্টিতে যেতে রাজি হয়। শিখাওয়াত আগে থেকেই তার সরিটা রেকর্ড করার জন্য টেপ রেকর্ডার পর্যন্ত নিয়ে এসেছিল। মানে পুষ্পার মুখের একটা সরি যেন তার জন্য পুরো আমাবস্যার চাঁদ। পার্টির সমস্ত গান বাজনা থামিয়ে সবার সামনে তাকে সরি বলতে বলা হয়। পুষ্পা তখন অনেক ড্রাঙ্কস ছিল, এরপরেও সে প্রচন্ড ইতস্তবোধ করতে থাকে তাকে সরি বলতে। তবে ফাইনালি সব কিছুর মাথা খেয়ে পুষ্পা তাকে সরি বলে দেয়। এবার এই সরি শোনা মাত্রই শেখাওয়াত মহা আনন্দে সেটা রেকর্ড করে বারবার শুনতে থাকে। দেখে মনে হয় সে যেন পৃথিবীর অষ্টম আশ্চর্য দেখে ফেলেছে। তবে এটা দেখে মঙ্গল সিনুদের মাথায় পুরোই হাত বসে পড়ে, কেননা তাদের চাওয়া ছিল যে পুষ্পা হয়তো সরি না বলে বিশাল একটা ঝামেলা পাকিয়ে পুরো গ্যাংকে নষ্ট করে দেবে। আর ওদিকে দেখা যায় এই সরি বলার পর পুষ্পা মাথা নিচু করে পার্টি থেকে বেরিয়ে আসে। কিন্তু তার মাথা থেকে কোনোভাবে ব্যাপারটা যায় না, কারণ সে বুঝতে পারছিল যে সরি বলে আসার পর পার্টিতে সবাই নিশ্চয়ই তাকে নিয়ে হাসাহাসি করছে। এরপর পুষ্পা যেটা করতে থাকে সেটা দেখে সবার মাথা পুরোই ঘুরে যায়। সে এক মুহূর্ত কিছু একটা চিন্তা করে সাথে সাথে নিজের গাড়ি ঘুরিয়ে আবারও ওই পার্টিতে চলে যায়। তবে যেই সে ক্ষান্ত হয় না, তার গাড়ি দিয়ে সে শিখাওয়াতকে পুরোই উড়িয়ে দিয়ে সুইমিং পুলে ফেলে দেয়। তবে এবার যেটা ঘটে সেটা ছিল আরো বেশি ন্যাক্কারজনক। এবার পুষ্পা তার প্যান্ট খুলে সেখানেই মূত্র বিসর্জন করা শুরু করে দেয়। সুইমিং পুলে ডুবে আছে শেখাওয়াত, আর উপরে মূত্র বিসর্জন করছে পুষ্পা। জাস্ট চিন্তা করো কি লেভেলের সিন হতে পারে এটা। এই রকম অপমান দেখতে পেয়ে শেখাওয়াতের যেন কিছু বিশ্বাসই হচ্ছিল না।
শুধু শেখাওয়াত নয়, সিতাপ্পার মাথায় তো পুরো হাত, কারণ সে অনেক কষ্ট করে সব কিছু ঠিকঠাক করছিল। এবার পুষ্পা তাকে বলে যে শেখাওয়াতের মতন 2 টাকা দুর্নীতিবাজ অফিসারের কাছে সে কোনোদিনও ঝুঁকবে না, বরং এর জায়গায় যদি সে আগের সৎ অফিসার গোবিন্দ থাকতো তাহলে সে তাকে সরি বলার সাথে সাথে একটা স্যালুট পর্যন্ত দিত। এরপর উপস্থিত থাকা সবাইকে সে জানিয়ে দেয় যে এই সিন্ডিকেট সে কেবল নিজের যোগ্যতাতেই প্রেসিডেন্ট হয়েছে, কারো দয়ার কারণে নয়। এমনকি মঙ্গল সিনুর মতন রাঘব বলকে পর্যন্ত সে টপকে এসেছে। তার মানে শেখাওয়াতের মতন এমন চুনোপুটির কাছে তার মাথা নষ্ট করার প্রশ্নই আসে না। যার ফলে সে এবার সবার সামনে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে বলে যে আগামী সোমবার ভোর 4টার দিকে সে 2000 টনের একটা কাঠের চালান চেন্নাই নিয়ে যাবে। যদি সে একটা কাঠ উদ্ধার করতে পারে তাহলে পুষ্পা ন্যাংটা হয়ে পুরো সিন্ডিকেট ছেড়ে দিবে। এভাবে তার কাছ থেকে চ্যালেঞ্জ নেওয়ার পর শেখাওয়াত 74 জেলার শিশালাম থেকে বের হওয়া সমস্ত রাস্তায় পুলিশি পাহারা বসিয়ে দেয়। কাঠের চালান পার করার দিন সে মদ খেতে খেতে মদের বোতলটা ব্রিজের নিচে ছুঁড়ে মারে। তবে তখন নিচ থেকে কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পেয়ে সে বুঝতে পারে যে আসলে এই নদীর পানিতে একেবারে পানি নেই। তার মানে পুষ্পা তার কাঠের চালান রোডের উপর দিয়ে নয়, বরং সরাসরি নদীর উপর দিয়ে ট্রাকে করে নিয়ে যাচ্ছে। কি বুঝলে তো, যেমন কুকুর তার জন্য তেমন মুগুর। এখন পুষ্পার প্ল্যানকে টেক্কা দিতে পারার মতন কেবল একজনই লোক ছিল, আর সে হচ্ছে শেখাওয়াত। কারণ তার অনুমান অনুসারে সব ট্রাকগুলো নদীর উপর দিয়ে যাচ্ছিল। শেখাওয়াত দ্রুত তার 3টা টিমকে 3 দিকে পাঠিয়ে দিয়ে নদীর ভিতরে ঢুকতে বলে। কিন্তু পুষ্পা কি আর এতই কাঁচা প্ল্যান করবে? সে আগে থেকে তার ব্যাকআপ প্ল্যান সেট করে নিয়েছে। তার লোকেরা পাথরের একটা ব্রিজ ভেঙে সেটার উপর দিয়ে বিরাট এক লরি দাঁড় করিয়ে রাখে, যার ফলে শেখাওয়াতের একটা টিম সেখানে গিয়ে আটকে যায়। আর একটা টিমকে আটকানোর জন্য পুষ্পা তো আস্ত হাতির দলকে রেডি করে রেখেছিল। এভাবে পুলিশের 2টা টিমকে আটকানো গেলেও অন্য টিমটি নদীর ভিতরে ঢুকতে সক্ষম হয়। কিন্তু এখানেও পুষ্পা ওয়াটার ড্যাম থেকে পানি ছেড়ে দিয়ে সবগুলো গাড়িকে আটকিয়ে দেয়। মানে সব দিক থেকে শাখাওয়াতের জন্য বাস রেডি করা ছিল। কিন্তু শাখাওয়াত তো আর ছেড়ে দেওয়ার পাত্র নয়। তার সব টিম আটকে গেলেও সে কিন্তু ঠিকই গাড়ি নিয়ে নদীর দিকে এগিয়ে যায়। রাস্তায় অনেকগুলো গরুর গাড়ি যেতে দেখে সে ওই গাড়িগুলোকে দাঁড় করিয়ে স্টেট বর্ডারের কাছে একটা ব্যারিকেড তৈরি করে। ওদিকে পুষ্পার লোকেরাও নদীপথে গাড়ি চালিয়ে ক্রমশ বর্ডারের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ শেখাওয়াতকে কিছুটা দূরে রাইফেল হাতে দাঁড়িয়ে থাকতে দেখে তাদের হুশ উড়ে যায়। সাথে সাথে তারা পুষ্পাকে ফোন করলে সে তৎক্ষণাৎ সবাইকে ট্রাক ছেড়ে দিয়ে লাফিয়ে পড়তে বলে, কারণ তার কাছে এই কাঠের চন্দনের চেয়েও মানুষের জীবনের দাম ছিল অনেক বেশি। তার কথা মতন সমস্ত ট্রাক ড্রাইভাররাও লাফিয়ে পড়তে থাকলে শেখাওয়াত মারাত্মক স্টাইলে গাড়িগুলোকে একের পর এক শুট করে উল্টে দিতে থাকে। তাকে দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার মধ্যে থেকে বহুদিনের ছায়াচাপা আগুনটি ভীষণভাবে বেরিয়ে আসছে। এভাবে পুষ্পার বিশাল চালান পাকড়াও করার পর শেখাওয়াত যেন পুরোই হিরো বনে যায়। সবাই ভাবে যে পুষ্পার খেল এখানেই খতম। শেখাওয়াত মনের আনন্দে টিভি রিপোর্টারদের কাছে ইন্টারভিউ দিয়ে পুষ্পাকে অপমান করতে থাকে। কিন্তু ওয়েট, তোমাদের কি মনে হয় পুষ্পা এত সহজে কারো কাছে এভাবে হেরে বসবে? এটা তো এক প্রকার অসম্ভব বস। কারণ এবার এমন একটা জিনিস রিভিল হয় যেটা দেখে তোমার হুশও একদম উড়ে যেতে বাধ্য। পুষ্পার ভরাডুবি হয়ে গেছে ভেবে মঙ্গল সিনি যখন সিন্ডিকেট দখল নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই সে বুঝতে পারে যে কত বড় গেম তাদের সাথে খেলা হয়েছে। শেখাওয়াতের পাকড়াও করা ট্রাকগুলো আসলে চন্দন কাঠের ছিল না, বরং সান্ড্রা নামের এক গাছের কাঠ দিয়ে তার সবকিছু ভর্তি ছিল। এই কাঠটাও বাইরে থেকে চন্দনের মতন লাল দেখালেও ভেতরের অংশটা থাকে একদমই সাদা, যার ফলে এই কাঠগুলোকে তারা টন প্রতি কেউ 10,000 টাকাও দাম দেয় না। মানে পুষ্পা তাদেরকে যে লেভেলের ঘোলটা খাইয়েছে সেটা একবারে অবাক করে দেওয়ার মতন। শেখাওয়াত এই কথা জানতে পেরেই পুরোই পাগল হয়ে যায়। পুষ্পার চালানো ততক্ষণ স্টেট বর্ডার পার করে ইতিমধ্যে চেন্নাই পৌঁছে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে আসল চন্দন কাঠগুলো বর্ডার পার করলো কিভাবে? এবার শেখাওয়াত সেটা বুঝতে পারার সাথে সাথে তার মতন আমার মাথায় তো পুরোই হাত। গতরাতে শেখাওয়াত যে গরুর গাড়িগুলোকে ব্যারিকেড হিসেবে ইউজ করেছিল সেগুলোই ছিল আসলে চন্দন কাঠের তৈরি। মানে পুষ্পা শেখাওয়াতের সাহায্যে তার নাকের ডগা দিয়ে চন্দন কাঠগুলোকে পার করে নিয়েছিল, তবে সেটা ছিল একটু ভিন্ন ফরমেশে। এবার ঘটনাস্থল থেকে শুধু একটা গরুর গাড়ি উদ্ধার করা হয়। শেখাওয়াত সেটার চাকার কাঠ ঘষে কনফার্ম হয়ে যায় যে গাড়িগুলোই আসলে চন্দন কাঠের তৈরি। বাইরে ভাই, এই লেভেলের মাস্টার মাইন্ড প্ল্যান আমি খুব কমই দেখেছি। এ যেন মানি হাইস্টের প্রফেসরকেও টেক্কা দেওয়ার মতন প্ল্যান। যাই হোক, শেখাওয়াতকে এভাবে কড়া লেভেলের মারা খাওয়ানোর পর পুষ্পা এবার তার সামনে হাজির হয়। তবে দূর থেকে তারা কেবল ইশারাতেই কথা বলতে থাকে। শেখাওয়াত তাকে ইশারাতে বুঝিয়ে দেয় যে চালান তো কেবল চেন্নাই পৌঁছেছে, কিন্তু ইন্ডিয়া তো আর পার করেনি, তাই কাজেই খেলা এখনো অনেক বাকি আছে।
পুষ্পা তখন তাকে ইগনোর করে চলে যাওয়ার সময় শিখাওয়াত তাকে ডেকে বলে যে সে তো চ্যালেঞ্জ করেছিল যে কেউ যদি এক টুকরো কাঠও ধরতে পারে তাহলে সে ল্যাংটা হয়ে সিন্ডিকেট ছেড়ে দেবে, কিন্তু এখন তো তার কাছে চন্দন কাঠের তৈরি একটা পুরো আস্ত গরুর গাড়ি আছে, তাহলে পুষ্পা যেন এখন সেই কাজটাই করে। তবে তার মুখ থেকে এই কথা বেরোতে না বেরোতেই পুষ্পার এক ইশারাতে সম্পূর্ণ গাড়িটি ব্লাস্ট হয়ে যায়। তার মানে পুষ্পা যে তার প্ল্যানে সামান্যতম খুঁত রাখে না তা তো তোমরা বুঝতেই পারছো। এভাবে বিশাল এক বিজয়ের পর পুষ্পা তার স্ত্রী শ্রীভাল্লিকে নিয়ে মনের শান্তিতে কালী পুজো করতে যায়। তবে সেখানে সে এমন একটা খুশির সংবাদ পায় যার চাইতে বড় কোনো খবর তার জীবনে আসতেই পারতো না। তার প্রিয়তমা স্ত্রী অবশেষে মা হতে চলেছে। কালী পুজোর সেই মঞ্চে পুষ্পা কালীর বেশে বেশ কিছু নাচও করে। তারপর সে শ্রীভাল্লিকে বলে যে কালীর কাছে সে পুত্র সন্তানের বদলে কন্যা সন্তান চেয়েছে, কারণ ছেলে হলে সে তাকে বংশ পরিচয় দিতে পারবে না, ফলে মেয়ে হলে অন্তত বিয়ের পরে তো তার স্বামীর পরিচয় পাবে। আসলে ছোটবেলা থেকেই এই একটা জিনিসই তার সব সুখের মুহূর্তকে একেবারে শেষ করে দিয়েছে। ঠিক এমনই ভাবে আজকেও সেটা ঘটে। এদিকে কালী পুজোর মঞ্চে ঘটে যায় আর একটা ঘটনা। পুষ্পার সৎ ভাই মোহন মুলট্টির মেয়ে কাবেরীর সাথে পুজোর মধ্যে বিভিন্ন দানব বেশে ধরে থাকা কিছু ছেলে পেলে এসে তার সাথে অসভ্যতা শুরু করে। এই কাণ্ড দেখে পুষ্পা নিজের বংশের মান সম্মান বাঁচাতে গিয়ে তাদের আচ্ছা করে ধোলাই দিয়ে কাবেরীকে বাঁচিয়ে নেয়। কিন্তু মোহন এসে পুষ্পাকে নিজের মেয়ের ইজ্জত বাঁচানোর জন্য ধন্যবাদ তো দেয়ই না, উল্টো সে বলে যে কাবেরীর ইজ্জত গেলেও তার কিছু যায় আসতো না, বরং কাবেরী যে পুষ্পাকে চাচা বলে ডাকে সেটাই তার জন্য সবচেয়ে লজ্জার বিষয়। মানে জাতভেদ ঠিক কোন পর্যায়ে চলে গেছে একবার চিন্তা করো। পুষ্পা এই সব কথা মুখ বুজে সহ্য করলেও শ্রীভাল্লি কিন্তু এবার মোহনের মুখের উপরে জবাব দিয়ে দেয়। মানুষের বংশ পরিচয়ের চেয়ে যে তার কর্ম পরিচয় বড় সেটা পুষ্পাকে দেখেই শিখতে হয়। ব্র্যান্ড হতে হলে কখনো বংশ পরিচয় আগানো যায় না। এভাবেই মোহনের মুখে ঝামা ঘষে দিয়ে সে পুষ্পাকে নিয়ে পূজা থেকে ফেরত আসে। ওদিকে শাখাওয়াত এবং সিনু গ্যাং কিন্তু পুষ্পার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কাজ একবারে থামিয়ে দেয়নি। শিখাওয়াত তার কাছে বড় লেভেলের ধরা খেলেও তার মাথায় বুদ্ধির কিন্তু কমতি ছিল না, তাই সে খুব দ্রুত একটা ব্যাকআপ প্ল্যান বানিয়ে নিয়ে মঙ্গল সিনুকে দিয়ে 1 টন রিয়েল লাল চন্দন নিয়ে আসায়। সে আসলে লাল চন্দন আটক করেছে কিনা সেটা যাচাই করার জন্য ইন্সপেক্টর কমিটির টিমের আসার কথা ছিল। এখন তার প্ল্যান অনুসারে কমিটি আসার পর তাদেরকে এই আসল চন্দনের বান্ডিলটাকেই চেক করতে দেওয়া হবে, আর স্বাভাবিকভাবেই টেস্ট করার পর প্রমাণিত হবে যে সব কাঠগুলোই আসলে লাল চন্দন। আর ততক্ষণে সে চেন্নাই এবং তার আশেপাশের রাজ্যগুলোতে গিয়ে আসল চালান উদ্ধারের জন্য চিরুনি অভিযান চালাবে। কিন্তু লাল চন্দন তো স্রেফ ওই 1 টনই, যেটা শেখাওয়াত নিজেই আনিয়েছিল। এখন কমিটি তো আর 2000 টন পুরো চেক করবে না, তাই তাদের এই 1 টন চেক করার পরে লাল চন্দনের উপস্থিতি প্রমাণ হয়ে যাবে এবং মিডিয়াও সেটা বিশ্বাস করে নেবে। যাই হোক, তার এই প্ল্যান অনুসারে কমিটির পরীক্ষায় লাল চন্দন পাওয়ার পর মিডিয়াতে ছড়িয়ে পড়ে যে শেখাওয়াত আসলেই লাল চন্দন পাকড়াও করেছে। আর সেই খবর শুনেই প্রতাপ রেড্ডির পর্যন্ত হাওয়া বেরিয়ে যায়, কারণ সিদাপ্পার নমিনেশন কনফার্ম হওয়ার পর ইলেকশনের টাকা ওই লাল চন্দন থেকে আসার কথা ছিল। এখন যদি টাকা জোগাড় করা না যায় তাহলে সিদাপ্পা আর প্রতাপ রেড্ডি তাদের পুরো পার্টি সমেত একদম পথে বসে যাবে। ফলে প্রতাপ রেড্ডি সিদাপ্পাকে বারবার ফোন করে পুষ্পার কাছ থেকে আসল চালানের খোঁজ করতে বলে। এই পরিস্থিতিতে সিন্ডিকেটের মিটিং ডাকা হলে পুষ্পা সেই মিটিংয়ে গিয়ে হাজির হয়। সেখানকার সবাই তাকে বলতে থাকে যে শিখাওয়াত যেহেতু এত কনফিডেন্সের সাথে বলছে যে সব আসল লালচন্দন সে পাকড়াও করেছে, তাহলে নিশ্চয়ই পুষ্পা এখানে মিথ্যা কথা বলছে। তাই পুষ্পা যেন তাদের সব লালচন্দন কোথায় আছে সেটা তাদের কাছে ক্লিয়ার করে। তবে পুষ্পা জানায়, আমি তোমাদের মতন এত গাধা না যে সবার সামনে সেটা বলে দেই আর শেখাওয়াতের কানে সেটা পৌঁছে যাক। আমি এতদিন ধরে সিন্ডিকেটে আছি আর এখানে আমাকে বিশ্বাস করা ছাড়া তোমাদের আর কোনো উপায় নেই। আমি কথা দিচ্ছি তোমাদের এক টুকরো কার্টও আমি কোথাও হারিয়ে যেতে দেব না। তবে এত কিছুর পরেও সবাই কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে পুষ্পা আসলে তাদেরকে সত্যি কথা বলছে। তাই তখন ফাইনালি পুষ্পা তাদেরকে বলে যে ঠিক আছে, আমি কেবল একজনের কাছেই এই পুরো চালানের ইনফরমেশন দেব, আর সেটা হলো জাগ্গা রেড্ডি। যেহেতু জাগ্গা রেড্ডিকে সবাই বিশ্বাস করবে তাই সে যা দেখবে সেটাই হবে তাদের কাছে আসল বিশ্বাসযোগ্য কাহিনী। এই সব কথা বলার পর পুষ্পা তার সাথে যোগাযোগ করতে বলে দিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সিনু আর শেখাওয়াত এবার সরাসরি নরসিংহ রেড্ডির কাছে গিয়ে জানায় যে সিদাপ্পা পুষ্পার সাহায্যে তার সিএম এর গদি কেড়ে নিতে চলেছে। নরসিংহ তখন তাদেরকে যত দ্রুত সম্ভব চন্দন কাঠের চালানটা খুঁজে বের করতে বলে। এদিকে পুষ্পার চালান কিন্তু ততক্ষণে তামিলনাড়ু হয়ে শ্রীলঙ্কার বর্ডারের কাছে পৌঁছে গেছে। ফলে চালানটা বর্ডার পার করতে পারলেই পুষ্পার কাজ শেষ হবে। কিন্তু এই চালান বর্ডার পার করার আগে জাগ্গা রেড্ডিকে ফলো করতে করতে শেখাওয়াত তামিলনাড়ুর পুরো পুলিশ ফোর্সকে নিয়ে সেখানে চলে যায়। পোর্টে পৌঁছানোর পর তার পুরো টিম চিরুনি তল্লাশি করেও কোনো কিছুই খুঁজে পায় না।
কিন্তু হঠাৎ সে দূরে বাইনোকুলার দিয়ে একটা কন্টেনার দেখতে পায়। তার আদেশে পুলিশরা গিয়ে ওই কন্টেনার খুলে অনেকগুলো কার্টুন দেখতে পায়। তবে কার্টুনগুলো সরাতে গেলে সেখানে ভিতর থেকে আস্ত একটা গাড়ি বেরিয়ে আসে, যেটাই স্বয়ং জাগ্গা রেড্ডি বসেছিল। শাখাওয়াতের আদেশে একদল পুলিশ সরাসরি ওই গাড়ির পিছনে ধাওয়া করে। তবে তখনও পর্যন্ত তাদের কাছে কাঠের চালানের কোনো হদিসই ছিল না। তবে শেখাওয়াতের কি যেন একটা সন্দেহ হয়, তাই সে হুট করে পানিতে একটা ডাইভ দিয়ে দেখে যে আসলে পানির নিচে কিছু লুকানো আছে কিনা। এরপর শেখাওয়াত দেখতে পায় যে প্রতিটা বোটের নিচে আটকানো আছে এই 2000 টন লাল চন্দন। সে উপরে উঠে এই কথা ঠিক বলতেই যাবে, তবে তার আগেই সব ফিশারম্যানরা তাদের বোট চালু করে দিয়ে শুরু করে শ্রীলঙ্কার পথের যাত্রা। এই চক্করে বেচারা শেখাওয়াত আবারও পানির মধ্যেই জালে ফেসে যায়। যতক্ষণে সে জাল থেকে নিজেকে ছোটায় ততক্ষণে বোটগুলো বর্ডারের অনেক কাছাকাছি পৌঁছে গেছে। শেষ মুহূর্তে নাথুলাল স্পিড বোট নিয়ে এলে তারা সেটাতে চড়েই বোটগুলোর পিছনে ধাওয়া করে। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে, কারণ সবার নাগের ডগা দিয়েই একে একে সব বোট শ্রীলঙ্কার বর্ডারে ঢুকে পড়ে। যেহেতু এগুলো ছিল সব ফিশিং বোট আর তাদের কাছে পারমিশনও ছিল ঢোকার, তাই কাস্টমস তাদেরকে কোনো কিছুই করে না। তবে তাদের পিছে আসা শেখাওয়াতের স্পিড বোটগুলোর উপরে তারা গুলির বর্ষণ শুরু করে দেয়। সেই সাথে সাথে তারা বলে যে আর একটু আগালে তাদেরকে জানে খতম করে দেওয়া হবে। শেখাওয়াত তার একদম কাছাকাছি এসে এভাবে লাল চন্দনকে হারাতে দেখে পুরোই পাগলা কুকুর হয়ে পড়ে। এরপর সে তার বাইনোকুলার দিয়ে দেখতে পায় যে শ্রীলঙ্কার নদীর তীরে সব চন্দন কাঠের গাড়িগুলো একে একে পোর্টে তোলা হচ্ছে, আর সেই পোর্টে সবার সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং পুষ্পা। এভাবেই পুষ্পা আরও একবার তার শত্রুদের বড় লেভেলের এক হাড়ের স্বাদ উপহার দেয়। শেখাওয়াত তার পুরো দল নিয়ে দূরে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারে না। কিন্তু শেখাওয়াতের হাতে একটা লাইফলাইন তখনও বাকি ছিল। জাগ্গা রেড্ডি যে গাড়িটাকে তার টিম ধাওয়া করছিল সেটা কিছু দূরে গিয়ে উল্টে পড়ে যায়, অর্থাৎ দ্রুত গতিতে গাড়ি চালাতে গিয়ে তাদের এই হাল হয়ে গেছে। তার ফলে খবর পেয়ে শেখাওয়াত সেখানে গিয়ে জাগ্গাকে মৃত অবস্থায় দেখতে পায়। তবে তার সাথে সেই গাড়িতে ছিল ব্রোকার হামিদ, এবং সে ছিল প্রচন্ড গুরুতর অবস্থায়। তার বুকে একটা রড কয়েক ইঞ্চি ভিতরে ঢুকে গিয়েছিল। ফলে তাকে দেখতে পেয়ে শেখাওয়াত যেন আকাশের চাঁদ হাতে পায়। তার বুকে ঢুকে যাওয়া রডটিকে ঠেলতে ঠেলতে শেখাওয়াত তার কাছ থেকে সব কথা বের করতে থাকে। সে জানায় পুষ্পার এই ডিলটা আসলে হামিদের সাথে নয়, বরং জাপানের একটা বড় ব্রোকারের সাথে ছিল। হামিদ তো তাদের মধ্যে কেবল একটা কানেকশন ছিল। পুষ্পার চালান জাপানে পৌঁছানোর পর হামিদ আর তার লোকেরা ওই ব্রোকারের লোকাল অপারেটরের কাছে একটা ছেঁড়া জাপানি নোটের অর্ধেক অংশ শো করার কথা ছিল। ওই নোটটার বাকি অর্ধেকটা সেই ব্রোকার অপারেটরের কাছে আগে থেকেই থাকে। এবার লাল চন্দনের এই ডিলিংগুলো এই অভিনব পদ্ধতিতে ছেঁড়া নোটের মধ্যেই মিলিয়ে করা হয়, আর সেই নোট মেলার পরেই কেবল পুষ্পা তার পেমেন্ট পাবে। তবে শেখাওয়াত হামিদের কাছ থেকে সব কিছু জানার পর বুঝতে পারে যে সে পুষ্পা আর জাপানের মধ্যে একমাত্র কানেকশন। যদি হামিদের পক্ষ থেকে নোটের অর্ধেক অংশ অপারেটরের কাছে না যায় তাহলে পুষ্পা একটা টাকাও পাবে না। তাই সে ওই জাপানি ব্রোকারের নাম বলতেই যাচ্ছিল, কিন্তু শেখাওয়াত তার আগেই ওই রডটা দিয়ে তাকে পুরোপুরি হত্যা করে দেয়। এখন মনে হতে পারে আসলে কাহিনীটা কি? আসল কাহিনী হচ্ছে, যদি তার মুখ থেকে ওই নাম বের হয় তাহলে উপস্থিত সবাই তা জেনে ফেলবে, আর এটা জেনে গেলে পুষ্পা যে তাদের যে কাউকে কিনে ফেলতে পারবে সেটা শেখাওয়াত ভালো করে জানে। যার ফলে যদি হামিদকে সরিয়ে দেওয়া সম্ভব হয় তাহলে পুষ্পা আর জাপানের মধ্যে সমস্ত কানেকশন অফ হয়ে যাবে। অর্থাৎ পুষ্পার চালান জাপানে পৌঁছাবে ঠিকই, কিন্তু সে একটা পেমেন্টও পাবে না। এভাবেই শেখাওয়াত পুষ্পার পথের সবচেয়ে বড় কাঁটাটাকে ভালোভাবেই পুঁতে রাখে। এদিকে এই খবর পুষ্পা সিন্ডিকেটের কাছে যাওয়ার পর তো সিতাপ্পার মাথায় পুরোই হাত। শেখাওয়াত হামিদকে শেষ করে দেওয়ার পর সত্যি সত্যি পুষ্পার পেমেন্ট আটকে যায়। তার উপরে সিএম নরসিংহ তার সব এমএলকে এক হাতে রাখার জন্য দাওয়াত করেছিল। তবে এখনও চাইলে এদের হাতে টাকা তুলে দিয়ে তাদেরকে কন্ট্রোল রাখা সম্ভব। ফলে পুষ্পা তখন কথা দেয় যে সব এমএলএরা ঠিকই সময় মতো তাদের পেমেন্ট পেয়ে যাবে, আর যদি সেটা না হয় তাহলে পুষ্পাও এই দুনিয়াতে আর থাকবে না। ফোন রেখে দেওয়ার পর সে কেশবকে একটা কন্টেনার ভর্তি লাল চন্দন রেডি করতে বলে। তার প্রাপ্য টাকা যেখানেই থাকুক না কেন সে সেটাকে নিয়েই ছাড়বে। পুষ্পার কথা মতন লাল চন্দন দিয়ে কন্টেনার ভর্তি করার পর তার মধ্যে সে নিজেও ঢুকে পড়ে। আর এভাবেই পুষ্পা জাহাজে করে সোজা জাপানে চলে যায়। ঠিক এর পরের কাহিনীটাই আমরা মুভির শুরুর দিকে দেখেছিলাম। তার মানে জাপানের সাথে পুষ্পার ওই ফাইট কোনো স্বপ্ন ছিল না, বরং তা ছিল পুরোটাই বাস্তব। এবার আমরা দেখতে পাই যে পুষ্পা গুলি খেয়ে পানিতে পড়ে যাওয়ার পর উপস্থিত জাপানিজ ব্রোকার হিরোশি ভাবতে থাকে যে এই লোকটা এভাবে ইন্ডিয়া থেকে এলো কেন।
আসলে কি তার কাছে কোনো টাকা পৌঁছায়নি? সে ততক্ষণে তার লোকদের দিয়ে পুষ্পাকে পানি থেকে তুলে আনার নির্দেশ দেয়। তার আদেশে কয়েকজন লোক পানিতে ঝাঁপিয়ে পড়লে কিছুক্ষণ পর সবাই দেখে যে জাহাজের নোঙ্গরের সাথে তারা সবাই ঝুলে আছে, আর সেই নোঙ্গরের উপরে মারাত্মক স্টাইলে দাঁড়িয়ে আছে স্বয়ং পুষ্পা। ঠিক সেই সময় তার হাতে দেখা যাচ্ছিল সেই অর্ধেক ছেঁড়া নোট। এবার হিরোশি বুঝতে পারে যে পুষ্পা কোনো জেসে খেলোয়াড় নয়, তাই সে নিজের লোকদেরকে শুট করতে এবার নিষেধ করে দেয়। কিন্তু তারপরেও এক লোক তাকে মারতে গেলে হিরোশি নিজেই লোকটাকে শেষ করে দেয়। এভাবে পুষ্পার আসল পরিচয় জানার পর হিরোশি তার কাছে পার্সোনালি সরি বলে। সে কথা দেয় যে ভবিষ্যতে আর এমন কোনো ভুল হবে না। তাই এবার সে পুষ্পাকে নিজেই একটা ছেঁড়া নোট দিয়ে সরাসরি তার সাথে ডিল করতে বলে। কিন্তু পুষ্পা পুরোই স্যাভেজ স্টাইলে বলে যে এখন থেকে আর কোনো নোট দিয়ে ডিল করা হবে না, বরং ডিল হবে পুষ্পা নিজের ব্র্যান্ড দিয়ে। এই কথা বলে সে নিজের রক্ত দিয়ে একটা রুমালের হাতের ছাপ দিয়ে দেয়। ভাই রে ভাই, এই সিনটা পুরো মুভির মধ্যে অন্যতম সিগমা সিন ছিল। যাই হোক, হিরোশিও পুষ্পার আওকাত বুঝতে পেরে তার সমস্ত দাবি মেনে নিয়ে 5,000 কোটি টাকা বুঝিয়ে দেয়। আর পুষ্পাও সশরীরে 5,000 কোটি টাকা নিয়ে রাজার হালে ইন্ডিয়াতে ফিরে আসে। ফিরে এসে সে অন্ধ্রপ্রদেশের সমস্ত এমএলএর বাড়িতে টাকা ভর্তি সোফা পাঠিয়ে দিয়ে সবাইকে কিনে নেয়। তবে সব সোফা পাঠানো হয়ে গেলেও একটা সোফা তখনও পাঠানো বাকি ছিল। তাই পুষ্পা এবার নিজের সাথে একটা রিভলভার নিয়ে ওই সোফাটাকে নিয়ে যায় সোজা জলি রেড্ডির কাছে। কি চিনতে পারছো তো? যারা প্রথম পার্ট দেখেছো তারা জলি রেড্ডিকে ঠিকই চিনবে। এবার সেখানে গিয়ে সে জলিকে বলে এই পৃথিবীতে যদি সে কারো কাছে সত্যি ঋণী হয়ে থাকে তবে সে কেবল জাগ্গা রেড্ডি। কারণ যদি সেদিন পুষ্পাকে ডেকে ওই সময়কার এমএলএ সিদাব্বাকে প্ল্যানটা না বোঝানোর কথা বলতো তাহলে পুষ্পার আজ এই অবস্থান হতো না। তবে আফসোসের বিষয় হলো যে কান্ডা রেড্ডির মতো জাগ্গারও মৃত্যুর কারণ ছিল পুষ্পা। আর জলের যে কি হাল হয়েছিল তা তো তোমরা সবাই জানো। বেচারা এখনো হুইল চেয়ার থেকে উঠতেই পারে না। এবার পুষ্পা তাকে বলে যে যদি সে সব শত্রুতা ভুলে গিয়ে তার সাথে হাত মেলায় তাহলে প্রতিটা ডিল থেকে বিনা পরিশ্রমে সে 3% করে শেয়ার পাবে। কিন্তু যদি সে আসলে পুষ্পার প্রাণ চায় তাহলে সে এখনই সেটা নিয়ে নিক। এই কথা বলে পুষ্পা তার রাশিয়ান রুলেট স্টাইলে রিভলভারের ম্যাগাজিন ঘুরিয়ে রিভলভারটা জলির হাতে তুলে দেয়। এবার জলি তার সাথে কি করবে সেটা তো তোমরা বুঝতেই পারছো। কিন্তু আজ প্রথমবারের মতন সে কাউকে একটা সুযোগ দিচ্ছে। এখন জলি কি পুষ্পার জানই বেছে নেবে নাকি টাকা বেছে নেবে সেটা তার পার্সোনাল ইচ্ছা। এই কথা শোনার পর জলি কাপা কাপা হাতে রিভলভার তুলে নিয়ে সোজা টিগারে ট্র্যাপ দেয়। কিন্তু ম্যাগাজিনের ওই পকেটে বুলেট না থাকার কারণে এবার গুলি বের হয় না, বরং গুলি করতে গিয়ে জলি নিজে চিত হয়ে মাটিতে পড়ে যায়। তখন পুষ্পা তাকে বলে যে যেহেতু তুই টাকার পরিবর্তে আমার জীবন নেওয়াটাকে বেছে নিয়েছিস তাই তোকে সেই সুযোগ দিচ্ছি। যদি কখনো দম থাকে তাহলে আমাকে মারতে আসিস, আর আমিও তোর জন্য রেডি থাকবো। এভাবে জলি রেড্ডির সাথেও হিসাব চুকিয়ে পুষ্পা তার বাড়িতে চলে যায়। এদিকে ইলেকশনের আগে সব এমএলএকে কিনে নেওয়ার কারণেই এক রাতে সিদাপ্পা পুরো অন্ধ্রপ্রদেশের সিএম বনে যায়। সিএম হওয়া মাত্রই সে সবার আগে পুষ্পার বাড়িতেই শ্রীভেল্লির সাথে দেখা করতে আসে। যেখানে একটা ছবি পুরো রাজ্যের গদি পাল্টে দিতে পারে সেখানে কি আর সামান্য দেরি করা চলে? সিদাপ্পা সিএম হয়ে গেলেও পুরো রাজ্য যে এখন কার রাজত্বে চলবে সেটা তো নিশ্চয়ই আন্দাজি করতে পারছো। সমস্ত মিনিস্ট্রি ঠিক করা থেকে শুরু করে রাজ্যের প্রতিটা ইঞ্চিতে এখন দখল থাকবে পুষ্পার। বোঝো একবার, সামান্য মজদুর থেকে পুরো একটা রাজ্যের রাজত্ব করাটা কেবল পুষ্পার মতন বেপরোয়া কারোর পক্ষেই সম্ভব। এদিকে পুষ্পার চরম শত্রু শাখাওয়াত তার এই হার কিছুতেই মেনে নিতে পারছিল না। তাই সে আটক করা সানরা কাঠের চালানের মধ্যে নিজেকে রেখে তাতে আগুন লাগিয়ে দেয়। তার অ্যাসিস্ট্যান্ট নাথুলালকেও সে নিজের সাথেই পুড়িয়ে মারতে চেয়েছিল, তবে শেষ মুহূর্তে নাথুলাল নিজেকে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। তখন জ্বলন্ত কাঠের সানরার ভিতরে একাই বেচারা শেখাওয়াত দ্য ইন্ড হয়ে যায়। তার মানে এতদিনের এত পরিশ্রমের পরেও শেখাওয়াতের ভাগ্যে জোটেনি পুষ্পার একটা পশমও। যাই হোক, এদিকে কাহিনী কিন্তু একেবারে খতম হয়নি। হঠাৎ করে পুষ্পার ভাতিজি কাবেরীকে কারা যেন কিডন্যাপ করে নিয়ে যায়। পুষ্পার সৎ ভাইয়ের স্ত্রী এসে তার মায়ের কাছে মিনতি করতে থাকলে মা পার্বতী গিয়ে পুষ্পাকে ব্যাপারটা খুলে বলে। প্রথমে পুষ্পাকে দেখে মনে হয় যে সে এই ব্যাপারটাকে কোনো গুরুত্বই দিচ্ছে না, কারণ তার ভাই তো তাকে কোনোদিন ভাই বলে স্বীকার করেনি। তবে পরক্ষণে সবার সামনে দিয়ে আস্ত এক রাইফেল কাঁধে সে বেরিয়ে আসে। তারপর সোজা নিউজ মিডিয়াতে গিয়ে সে ওপেনলি হুমকি দিয়ে বলে যে যদি তার ভাতিজির গায়ে একটা আঁচড়ও লাগে তাহলে সে কিডন্যাপারদের কেটে কুচি কুচি করবে। পুষ্পা তাদেরকে 1 ঘন্টার সময় দিয়ে পুরো চিত্তুর জেলাকেই ক্লোজ করে দেয়।
জেলার সমস্ত প্রবেশপথ সিল করে দিয়ে পুরো চিত্তরের মানুষও কাবেরীকে খুঁজতে বেরিয়ে পড়ে। এর মাঝে হঠাৎ প্রতাপ রেড্ডি এসে সিদাপ্পাকে জানায় যে কাবেরীকে কিডন্যাপ করেছে সে হচ্ছে ভোগ্গা রেড্ডি, আর এই ভোগ্গা হচ্ছে তারই আপন ভাতিজা। এটাই সেই পাবলিক যে ওই কালী পুজোর মঞ্চে পুষ্পার হাতে কেলানি খেয়েছিল। এরপর পুষ্পা তাদেরকে মাথা ন্যাড়া করে দিয়ে গলায় জুতোর মালা পরিয়ে ভীষণভাবে অপমান করে, যার ফলে ভোগ্গা রেড্ডি এই অপমানের শোধ তোলার জন্য এই কাণ্ড ঘটেছে। এবার বুঝতেই পারছো প্রতাপ রেড্ডির একমাত্র বংশধর হিসেবে তার পাওয়ার থাকবে, সেটাই স্বাভাবিক। তাই তো প্রতাপ রেড্ডি কোনোভাবেই তার কোনো ক্ষতি হতে দিতে চায় না। এই কারণে সে সিদাপ্পাকে ডেকে নিয়ে এসে সরাসরি বলে যে পুষ্পা যেন তার গায়ে কোনো হাত না দেয়। কিন্তু একবার যে পুষ্পার সাথে পাঙ্গা নিয়ে ফেলেছে তাকে কি আর এত সহজে ছেড়ে দেওয়া যায়? প্রতাপের কথায় সিদাপ্পা দ্রুতই পুষ্পাকে ফোন করে ব্যাপারটা জানিয়ে দেয়। সে তাকে এই ব্যাপারটা ছেড়ে দিতে বলে, কারণ এমনিতেও মোহন তাকে কোনোভাবে ভাই হিসেবে মেনে নেয়নি। কিন্তু পুষ্পা জবাব দেয় যে মোহন তাকে ভাই না মানলেও কাবেরী তাকে সবসময় চাচা ডাকতো। সে হয়তো এই আশা নিয়ে বসে আছে যে পুষ্পা চাচা এসে তাকে বাঁচিয়ে নেবে। এই ভালোবাসার দাম যদি সে এখন দিতে না পারে তাহলে সে নিজেকে কিভাবে ক্ষমা করবে? এর জন্য প্রতাপ রেড্ডির ভাই কেন, স্বয়ং প্রতাপ রেড্ডিকে খতম করতে হলেও তার হাত একটুও কাঁপবে না। এই কথা বলে সে ফোন রেখে দিলে সিদাপ্পা প্রতাপকে বলে যে সে যেন তার ভাই সুব্বা রেড্ডিকে দিয়ে দ্রুত নিজের ভাতিজাকে বুঝিয়ে বাজিয়ে কাবেরীকে মুক্ত করায়, কারণ বেশি দেরি করলে পুষ্পার হাতে ভোগ্গা রেড্ডির মৃত্যুটা কনফার্ম লেখা হয়ে যাবে। এছাড়াও পুরো চিত্তুরের মানুষরাও কিন্তু পুষ্পার কথাতে উঠবে আর বসবে। সিদাপ্পা তো শুধু নামে সিএম, কিন্তু সিএম এর সব কাজকর্মই করে পুষ্পা। প্রতাপও ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত তার ভাইকে খোঁজার জন্য নামিয়ে দেয়, কিন্তু তার এই ভাতিজা ছিল বড় লেভেলের বলদ আর লোফার। টিভিতে পুষ্পার হুমকি শোনার পরে সাপের গর্তে পা দেওয়ার মতন সোজা পুষ্পাকে ফোন দিয়ে 10 কোটি টাকা দাবি করে বসে। পুষ্পার টাকা দিতে কোনো সমস্যা ছিল না, তাই সে তার কথা মতন হেলিকপ্টারে করে টাকার ব্যাগটা নিয়ে ওই লোকেশনে পৌঁছায়। উপর থেকে টাকার ব্যাগ কিডন্যাপারদের উপরে ছুঁড়ে ফেলে দেওয়ার পর সে তার স্বভাব সুলভ স্টাইলে ভোগ্গা রেড্ডির দিকে রাইফেল তাক করে, কিন্তু সে হুমকি দেয় যে যদি তার কিছু হয়ে যায় তাহলে ভেতরে থাকা লোকেরা কাবেরীকেও শেষ করে দেবে। তাই এবার তারা পুষ্পাকে বলে, ওই যে যেদিন কালী পুজোয় আমাদের সবাইকে অপমান করেছিলি সেটার সত্য কোনোভাবে টাকা দিয়ে তোলা সম্ভব নয়, ফলে অপমানের জবাব অপমান দিয়েই দেব। এই কথা বলে ভোগ্গার লোকেরা পুষ্পাকে ওই দিনকার মতন একই সাজে সাজাতে শুরু করে। তারা তাকে একটি শাড়িও পরায়, কারণ কালী পুজোর মঞ্চে সে শাড়ি পরেই এদেরকে রাম ধোলাই দিয়েছিল। এরপর তারা তাকে চরম মারধর করে তার হাত পা বেঁধে ফেলে, কারণ এই হাত পা যদি খোলা থাকে তাহলে তাদের কি হাল হতে পারে সেটা সবাই ভালো করেই জানে। কিন্তু এতটুকু পর্যন্ত পুষ্পা কাবেরীর সেফটির জন্য সবকিছু সহ্য করলেও ভোগ্গা রেড্ডির লোকেরা এবার তাদের সব সীমা পার করে ফেলে। কাবেরীকে পুষ্পার সামনে নিয়ে এসে তার সামনে কাবেরীর গায়ে তারা হাত দেওয়া শুরু করে। পুষ্পা হুমকি দিয়ে এসেছিল যে যদি কাবেরীর গায়ে একটা আঁচড়ও পড়ে তাহলে সে সবাইকে পিস পিস করে ফেলবে। এবার সত্যি সত্যি ভোগ্গা রেড্ডি কাবেরীর গায়ে আঁচড় দেওয়া মাত্রই পুষ্পার ভিতরে যেন একটা মনস্টার জেগে ওঠে। হাত পা বাঁধা অবস্থাতে সে উড়ে গিয়ে একজনের ঘাড়ে কামড় দিয়ে বসে। তার দাঁতগুলো যেন হয়ে ওঠে এক একটা সিংহের দাঁত। একের পর এক লোকগুলোকে সে তার হাত পা বাঁধা অবস্থাতে পুরো ছিন্ন ভিন্ন করে দিতে থাকে। এতগুলো লোক ছুরি চাপাতে দিয়েও তার একটা চুলো বাঁকা করতে পারে না। ভাই রে ভাই, এখানে যে রাপ্পা রাপ্পা সিনটা আছে সেটা যদি কেউ পুরোটা দেখে তার পুরো রক্ত একদম গরম হয়ে যাবে। বলতে পারো ফিজিক্সের সাথে এই মারামারির কোনো কম্পেয়ারই নেই, কারণ এই সোয়াগ পুরো ফিজিক্সের ঊর্ধ্বে। তবে এখানে যে ফাইটিং সিনের কোরিওগ্রাফি করা হয়েছে তা ছিল সত্যি অনেক প্রশংসনীয়। যাই হোক, এভাবে পুষ্পা তার সিগনেচার স্টাইলে হাত পায়ের রশি কেটে ফেলতে সক্ষম হয়। এবার তাদের উপরে কি হতে চলেছে তা তো তোমরা বুঝতেই পারছো। হাত পা খোলা অবস্থায় পুষ্পা এবার দু হাতে তরোয়াল আর কুড়াল নিয়ে লোকগুলোকে কেটে পিস পিস করতে থাকে। যারা এতক্ষণ তার উপরে হামলা করছিল তারা এবার জান নিয়ে পালানোর জন্য প্রাণপণে দৌড়াতে থাকে, কিন্তু পুষ্পা তাদের কাউকেই পালাতে দেয় না। সবাইকে এভাবে নিষ্ঠুরভাবে কাটছে দেখে ভোগ্গা রেড্ডির চেলা নিজে ভয়ে তার গলা কেটে ফেলে, যার ফলে এবার বাকি থাকে শুধু ভোগ্গা রেড্ডি। প্রতাপ রেড্ডির কথায় সিদাপ্পা কিন্তু বারবার কেশবকে ফোন করে যাচ্ছিল, কারণ তারা জানতো যে এতক্ষণ হয়তো পুষ্পা ভোগ্গার খেল খতম করে দিয়েছে। যার ফলে কেশব কিছু লোকজন নিয়ে এসে পুষ্পাকে আটকাতে গেলেও পুষ্পা তাদের সবাইকে ছেড়ে ফেলে দেয়। তবে এখানে কাবেরী তাকে অনুরোধ করতে থাকলে পুষ্পার মন কিছুটা নরম হয়।
এটা দেখে ভুগ্গা ভাবে যে পুষ্পা হয়তো তাকে ছেড়ে দিয়েছে। এই ভেবে সে যখন সীতাপ্পাকে ফোন দিয়ে ব্যাপারটা জানাতেই যাবে, ঠিক তখনই পুষ্পা ভুগ্গারের দিকে একটা ত্রিশূলে গেঁথে হাওয়ায় ভাসিয়ে দিতে থাকে। তার মানে মিনিস্টার কিংবা তার ভাইপো সে কাউকেই ছাড় দেয় না। ভুগ্গার বাবা সুব্বা রেড্ডি এসে ছেলের এমন মৃত্যু দেখে পুরো পাগল হয়ে যায়। সে তখন কাবেরীর দিকে পিস্তল তাক করে তাকে তুলে নিতে চায়, তবে পুষ্পা তার পুরোই খতরনাক স্টাইলে তার দিকে ত্রিশূল মেরেও তাকে সোজা দেয়ালে গাঁথিয়ে দেয়। ভাই রে ভাই, এই লেভেলের অ্যাকশন সিন আমি খুব কমই দেখেছি। যাক, পুষ্পার হাতে এভাবে নিজের ভাই আর ভাতিজিকে বেঘরে হারিয়ে প্রতাপকে তাদের চিতায় চড়াতে হয়। এই ঘটনার পর পুষ্পার পরবর্তী অপোনেন্ট যে প্রতাপী হতে যাচ্ছে তা তো তোমরা ভালোই বুঝতে পারছো। এদিকে সবকিছু ঠিক হয়ে যাওয়ার কিছুদিন পর পুষ্পার সৎ ভাই মোহন হুট করে তাদের বাড়িতে আসে। সচরাচর সে কিন্তু এই বাড়ির ছায়াও মারায় না, তাই তাকে এভাবে আসতে দেখে পুষ্পার মা সহ সবাই বেশ অবাকে হয়। শ্রীভাল্লি পুষ্পাকে গিয়ে খবরটা জানালেও সে কিন্তু তার ভাইয়ের সাথে দেখা করতে নিচে আসে না। তখন মোহন মুলাট্টি বলে ওঠে, পুষ্পা এখানে আসবেই বা কেন, আর আসলেও তাকে সে কিভাবে মুখ দেখাবে? ছোটবেলা থেকেই সে পুষ্পাকে দিনের পর দিন অপমান করেছে, তার বংশ পরিচয় কেড়ে নিয়ে তার বিয়ের আসর পর্যন্ত তাকে অপমান করেছে। অথচ এই পুষ্পায় তার মেয়েকে নিজের মেয়ে মনে করে নিজের জীবনের পরোয়া না করে তাকে বাঁচিয়ে এনেছে। মোহন ভাই হিসেবে নিজের কর্তব্য পালন করতে না পারলেও পুষ্পা চাচা হিসেবে নিজের দায়িত্ব শতভাগ পালন করেছে। মোহন পুষ্পার মায়ের হাতে কাবেরীর বিয়ের কার্ডটা তুলে দেয়, কারণ কিছুদিনের মধ্যে সে কাবেরীর বিয়ে ঠিক করে দিয়েছিল। কার্ড ছাপানোর পর প্রথম কার্ডটা সে পুষ্পার মার হাতেই তুলে দেয়, আর এবার সে তাকে নিজের মা বলে সম্বোধন করে। অর্থাৎ ফাইনালি এত দিনের অপ্রাপ্তি পুষ্পা তার নিজের বংশ পরিচয়ের স্বীকৃতি পেল। এমনকি বিগত দিনে সমস্ত অপমানের জন্য সে তার পায়ে পর্যন্ত পড়ে ক্ষমা চায়। এদিকে কাবেরীও জিদ করে বসেছিল যে পুষ্পা চাচা যদি তার বিয়েতে না আসে তাহলে সে বিয়ের মণ্ডপেই বসবে না, যার ফলে পুষ্পাকে তার বড় ভাইয়ের ডাকে আসতেই হবে বলে মোহন সেখান থেকে চলে যায়। এরপর শ্রীভাল্লি তখন বিয়ের কার্ডটা নিয়ে পুষ্পাকে দেখালে সে দেখতে পায় যে বিয়ের কার্ডে তাদের সবার নামই লেখা ছিল, এমনকি তাদের নামের সাথে পদবি হিসাবে মূল্যটিও লেখা আছে। এই লেখাটা দেখে পুষ্পা এতটা ইমোশনাল হয়ে পড়ে যে সাথে সাথে মাটিতে লুটিয়ে বাচ্চাদের মতো কান্না করতে থাকে। যে পদবিটার জন্য সে বারবার অপমানিত হয়ে আসছিল, এতদিন পর সেটাকে দেখতে পেয়ে তার চোখ গড়িয়ে অশ্রু নেমে পড়ে। আসলেই এই সিনটা সত্যি অনেক ইমোশনাল ছিল। যাই হোক, ঠিক সময়ে কবিরের বিয়ের দিন কিন্তু পুষ্পা ঠিকই তার বিয়েতে হাজির হয়। মোহন এসে নিজেই তাকে জড়িয়ে ধরে ভাইয়ের মতো স্বাগত জানায়। মোহনের আপন ছোট ভাই সহ তারা 3 ভাই ফাইনালি একত্রিত হয়। তবে সবাই মিলে যখন কাবেরীর বিয়েতে আনন্দ করছিল, ঠিক সেই সময়টাতে প্রতাপ রেড্ডির বাড়িতে চলছিল শোকের মাতম। কাবেরীর বিয়েতে যেমন পুষ্পা তার পরিবারের সাথে একত্রিত হয়েছিল, ঠিক তেমনি প্রতাপের বাড়িতেও মঙ্গল সিনু সহ পুষ্পার সব শত্রুরা সেখানে একজোট হয়। এমনকি প্রথম পার্টে পুষ্পার কাছে বেদম মার খাওয়া হাত পা ভাঙা প্রতিবন্ধী জলি রেড্ডিও সেখানে উপস্থিত হয়। ভবিষ্যতে যে এদের সবারই এক টার্গেট হবে তা তো তোমরা আন্দাজি করতে পারছো। পুষ্পা তার স্যাভেজ স্টাইলে এদের সবাইকে মেসেজ দেওয়ার জন্য একটা ফুলের তোড়া পাঠিয়েছিল, যার মাঝখানে ছিল আস্ত একটা মাথার খুলি। ওদিকে কাবেরীর বিয়েতে সবাই যখন সেলিব্রেশন করতে ব্যস্ত, ঠিক তখনই সেখানেও একটা ফুলের তোড়া থেকে হঠাৎ একটা বোম ব্লাস্ট হয়। দূরের এক পাহাড়ের উপরে দাঁড়িয়ে এই বোমার ট্রিগার চেপেছিল রহস্যময় এক লোক। পিছন থেকে ফোকাস করায় লোকটার মুখ না দেখা গেলেও তার বেশভূষা দেখে মনে হচ্ছিল যে লোকটা সিং বংশের কেউ। তার মানে কি এই লোকটাই ভাবার সিং শেখাওয়াত? তাহলে সে কি সান্ড্রা কাঠের ওই আগুন থেকে বেঁচে গিয়েছিল, নাকি এটা অন্য কেউ? এর সব উত্তর আমরা পাবো পুষ্পা পার্ট 3-তে, যেটার অ্যানাউন্সমেন্টও এই মুভির শেষেই করা হয়ে গেছে। সেই মুভির নাম হবে পুষ্পা দ্য র্যাম্পেজ। তার মানে খেলা কিন্তু এখনো চলমান, আর সেই খেলার ফাইনাল ক্লাইম্যাক্স সহ পার্ট 3 যখন আসবে তখন তার এক্সপ্লেনেশনও হাজির হয়ে যাবে এই চ্যানেলে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।